গোপালগঞ্জের যখন ঘটনাটি ঘটে সেই ঘটনার পর শেখ হাসিনা অত্যন্ত আবেগপ্লুত হয়ে গিয়েছিলেন। সেই সময়টা তিনি চেয়েছিলেন, এমনকি ভারত সরকারকেও জানিয়েছিলেন যে তিনি এবার ফিরতে চান। যে একটা সময় একদল লোক ৭১কে বিক্রি করত, আজকাল আর এক অংশ জুলাইকে বিক্রি করছে। তা আজকে তো প্রফেসর ইউনূস দাবি করেছেন যে এমন ভোট হবে যেটা বাংলাদেশ দেখেনি কখনো। কিন্তু সেই ভোটটাই তো হবে কিনা তাই নিয়েই তো প্রশ্নটা। বাংলাতে সবসময় কোনো সাম্রাজ্যের পতন ঘটেছে মির্জাফরের কারণে। বাংলায় যা অস্থিরতা হয়েছে এর জন্য বাংলাদেশিরাই দেয়। 2024-এর 5 আগস্টের পর ভারত বাংলাদেশের সম্পর্ক যেমন এক প্রশ্নচিহ্নের মধ্যে দাঁড়িয়েছে, ঠিক সেরকমভাবেই বাংলাদেশের অভ্যন্তরে গত 13 মাস জুড়ে নানা ধরনের প্রশ্ন উড়ে বেড়াচ্ছে, যার কোনো প্রশ্নের উত্তর বাংলাদেশের মানুষেরাই খুঁজে পাচ্ছেন না। যেমন বাংলাদেশের সেনাপ্রধান বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতির সঙ্গে, আবার এই প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকের পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ওয়াকারুজ্জামানের সম্পর্কের অবনতি হয়েছে। একদল বলছে নির্বাচন হবে, আবার অন্য দল বলছে না, এত দ্রুত সংস্কার ছাড়া নির্বাচন হতে পারবে না বা কোনোভাবেই সম্ভব নয়। আসলে হচ্ছেটা কি? ভারত বাংলাদেশের সম্পর্কের কথা আপাতত মলাটের এপারে রাখলাম, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে যা হচ্ছে সেটা আদৌ কি ঠিক হচ্ছে? প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতার প্রাসঙ্গিক প্রসঙ্গে প্রতিদিন আমরা ভারত এবং বাংলাদেশের সম্পর্ক নিয়ে নানা রকম খবর বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরি। আজকে পেয়ে গিয়েছি আমাদের সঙ্গে অত্যন্ত শ্রদ্ধাভাজন বর্ষীয়ান সাংবাদিক, দিল্লির জাতীয় প্রেস ক্লাবের সভাপতি গৌতম লাহিড়ী দাকে। গৌতম দা, আপনাকে প্রথম কলকাতায় স্বাগত। গৌতম দা, আপনার সঙ্গে এর আগেও আমরা কথা বলেছি ভার্চুয়ালে, তবে আজকে কলকাতা প্রেস ক্লাবের এই প্রাঙ্গণে আপনাকে সশরীরে পেয়েছি। প্রথম কলকাতার দর্শকদের পক্ষ থেকে এবং প্রথম কলকাতার এডিটোরিয়াল টিমের পক্ষ থেকে আপনার প্রতি গভীর কৃতজ্ঞতা। গৌতম দা, আসলে বাংলাদেশে হচ্ছেটা কি? আপনি তো দীর্ঘ বছর বাংলাদেশ নিয়ে আপনার গবেষণা, আপনি বাংলাদেশের গণমাধ্যমগুলোতে নিয়মিত আপনি কলাম লিখছেন এবং 2024-এর 5 আগস্টের পর থেকে আপনি অনেক বেশি সক্রিয় এই সম্পর্কে। কিভাবে দেখছেন বাংলাদেশের অভ্যন্তরীণ এই বিষয়গুলো? সুব্রত, দেখো, তোমার এই প্রশ্নটাই হচ্ছে আজকের দিনের উত্তর। এটা হচ্ছেটা কি এটা কেউ জানে না। এটা ভারতবর্ষের সাংবাদিক আমি দূর থেকে দেখছি, কিন্তু আমি দেখছি বাংলাদেশের যারা আমাদের বন্ধু সাংবাদিকরা, তারা নিয়মিত যে সংবাদ প্রকাশ করছেন বা অনেক সংবাদ প্রকাশ না করলেও যোগাযোগ রাখছেন, কথা বলছেন, সকলে বেশিরভাগ মানুষই বিভ্রান্ত, এটা দেখেছি। দ্বিতীয়ত যেটা হচ্ছে, যেটা প্রফেসর ইউনূস সাহেব তিনি ঘোষণা করেছিলেন তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর আগামী ফেব্রুয়ারি মাসে রমজানের আগে নির্বাচন দেবেন, সেটাতে মানুষ বিশ্বাসও করছিল হয়তো নির্বাচন হবে। এখনও বিশ্বাস করছে, কারণ এখনও তিনি সর্বশেষ যে বৈঠকগুলো করেছেন তাতে তাই বলেছেন। কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগ ছাড়া আর যারা সেখানকার রাজনৈতিক স্টেক হোল্ডার যদি বলা যায়, এই মুহূর্তে প্রধান স্টেক হোল্ডার্স অবশ্যই বিএনপি। তারা চান দ্রুত নির্বাচন, তারা চাইছেন, প্রেশার দিচ্ছেন। কিন্তু আমি দেখছি তাদের মুখ থেকেই যে সমস্ত কথা সংবাদ মাধ্যমে বেরিয়ে আসছে শীর্ষস্থানীয় নেতাদের মুখ থেকে, যে একটা সময় একদল লোক ৭১কে বিক্রি করত, আজকাল আর এক অংশ জুলাইকে বিক্রি করছে। অর্থাৎ মানে তাদের রাজনৈতিক উদ্দেশ্য হচ্ছে কোনো কিছু একটা বিক্রি করা, ফলে যে কাঙ্ক্ষিত ফল তারা আশা করছিলেন সেটাতে কোথাও একটা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। দ্বিতীয়, আমি বলবো সব থেকে বেশি যেটা এই মুহূর্তে স্টেক হোল্ডার, যারা এই মুহূর্তে খুব মনে করছেন তাদের একটা জন্য স্বর্ণোজ্জ্বল একটা সময় এসছে, সেই জামায়াত ইসলামী এবং ইসলামিক দলগুলো, তাদের একটা দীর্ঘ অন্য রোড ম্যাপ রয়েছে। যে রোড ম্যাপের কথা তারা কিন্তু প্রকাশ্যেই বলছেন, যে প্রপোর্শনেট নির্বাচন, পিআর পদ্ধতিতে নির্বাচন, যেটা বাংলাদেশে কখনো হয়নি। তার কারণ জামায়াত জানে স্বাভাবিক নির্বাচন হলে তাদের পক্ষে একটা ইনফ্লুয়েন্স করতে পারেন বা নিয়ন্ত্রণ করতে পারবেন রাজনীতি, এমন কোনো আসনে তারা জয়ী হবেন না। ফলে কিভাবে সেই আসনে জয়ী হওয়া যায় তার জন্য তারা একটা তত্ত্ব হাজির করেছেন, যেটা বাকি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো মানছে না। ফলে এখনও বাংলাদেশের আজও যদি গণমাধ্যম দেখা যায়, তাহলে বেশিরভাগ গণমাধ্যমের আমি শিরোনাম দেখলাম যে জটিলতা কাটছে না। এই জটিলতা কাটছে না এটাই আর কি প্রধান। ফলে একটা নৈরাজ্যজনক অবস্থার মধ্যে বাংলাদেশ পড়েছে। এটা বাংলাদেশের আমি বলবো সাধারণ মানুষ, নাগরিক, তারা ক্ষতিগ্রস্ত, যাদের রাজনীতিতে কোনো আগ্রহ নেই, যারা কোনো মন্ত্রী হতে চান না, এমপি হতে চান না, দিন আনেন দিন খায়, বা নিয়মিত চাকরি করে মাসের শেষে তারা
পরিবার নিয়ে সুখে শান্তিতে বাস করবেন, তাদের জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠেছে এবং তারা কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষ। ফলে এই মুহূর্তে সত্যি এটা দুঃখের বিষয় যে বাংলাদেশে এখনো কোনো রাজনৈতিক স্থিরতা এলো না। কারোর পছন্দ হোক বা না হোক, কিন্তু বাংলাদেশে একটা সময় রাজনৈতিক স্থিরতা 15 বছর ছিল। তাতে বিরোধী দলের অনেক অসুবিধা হয়েছিল, হতে পারে, গণতন্ত্র নিয়ে অনেক প্রশ্ন আছে, হতে পারে। সাধারণ মানুষ সুখে শান্তিতে জীবনযাপন করতেন, যার প্রতিফলন আমরা প্রতিনিয়ত বিভিন্ন সাধারণ মানুষ, রিক্সাওয়ালাদের মুখ থেকে শুনছি। কিন্তু দাদা, গত 15 বছরে এই অবশ্যই আপনি যে কথাগুলো বললেন সেটা অনিবার্য সত্যি এবং সেটা হয়েছে, কিন্তু সাধারণ মানুষ তো নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। নির্বাচন যেহেতু যেখানে প্রশ্নবিদ্ধ, জনগণের সমর্থন বা জনগণের রায় নির্বাচিত সরকার হয়নি, সেখানে দাঁড়িয়ে এইটা কতটা জাস্টিফাইড? আওয়ামী লীগ এই যে আওয়ামী লীগ ভালো করেছে বা আওয়ামী লীগ, আমি আওয়ামী লীগ ভালো মন্দ আমি সেই প্রশ্নে যাচ্ছি না। আমি বলছি সাধারণ মানুষের কোনো প্রয়োজন ছিল, সে তো কোনো মন্ত্রী হয়নি, সে কোনো এমপি হয়নি, সে কোনো ক্ষমতা কোনো জায়গায় যেতে চায়নি, নিশ্চিন্তে জীবনযাপন করত এবং সেই জীবনযাপনটা ব্যাহত হয়েছে আজকে। এবং যে নির্বাচনে যদি ভোট না দিয়ে থাকতে পারে সাধারণ মানুষ, তা আজকে তো প্রফেসর ইউনূস দাবি করেছেন যে এমন ভোট হবে যেটা বাংলাদেশ দেখেনি কখনো আগে, এতটাই নিরপেক্ষ একটা ভোট হবে, অবাধ ভোট হবে। কিন্তু সেই ভোটটাই তো হবে কিনা তাই নিয়েই তো প্রশ্নটা বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো তুলে দিয়েছে। প্রধান রাজনৈতিক দল বলতে বিএনপি ছাড়া। ফলে এটা তো যে কারণে একটা অনিশ্চয়তা, বাংলাদেশের অর্থনীতি অধোগতিতে এবং মানুষের সমস্ত শিল্প কলকারখানা বন্ধ, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই সাধারণ মানুষের বাইরে ব্যবসায়ীরা। কারণ ব্যবসায়ীরা যে সরকারি ক্ষমতায় থাকুক, তারা সেই সরকারের সঙ্গে সম্পর্ক রেখে চলেন তাদের ব্যবসায়িক স্বার্থে, রাজনৈতিক স্বার্থে নয়। কিন্তু আজকেও তারা চেষ্টা করছেন বর্তমান সরকারের সঙ্গে স্বাভাবিক, কিন্তু তারা পারছেন না। কারণ এত যেটাকে বলা হয় পাওয়ার সেন্টার, সেই পাওয়ার সেন্টারটা এত বহুধা বিভক্ত যে কোথায় কাকে সন্তুষ্ট করবেন ব্যবসায়ীরা বুঝতে পারছেন না। ফলে ব্যবসা বাণিজ্য বন্ধ, তার ফলে মানুষের কর্মজীবন ব্যাহত হচ্ছে, মানুষ চাকরি হারাচ্ছে, কর্মচ্যুত হচ্ছে। সব মিলিয়ে বাংলাদেশ একটা, সত্যি কথা বলতে গেলে আমাদের মতে দূর থেকে যা দেখছি, খুবই খারাপ জায়গায় আছে। দাদা, আমার এই প্রশ্ন নয়, এটা জাস্ট আপনার সঙ্গে আমি রিলিঙ্ক করছি। সেটা হচ্ছে এই কদিন আগে, 48 ঘন্টা হবে, কয়েক ঘন্টা আগে বাংলাদেশের প্রধান উপদেষ্টা, আপনি যেটা বলছেন যে নির্বাচন দেওয়ার ক্ষেত্রে দৃঢ় প্রতিজ্ঞ ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং এই ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু পরিষ্কার একটা আশঙ্কার বাতাবরণ সামনে রয়েছে। সেটি বলেছেন যে নির্বাচনের বানচাল করার জন্য অনেক বাধা আসবে এবং সেটি নির্বাচন পর্যন্ত চলবে। বানচালের বিষয়টি আসছে এবং একই সঙ্গে নর্থ ইস্ট পত্রিকাতে কদিন আগে একটি খবর বেরিয়েছে। সেই খবরে বলা হয়েছে যে এই যে গোটা প্রক্রিয়া ডিপ স্টেট, যেটাকে এই 2024-এর 5 আগস্টের এই যে গণঅভ্যুত্থানের পেছনে মূল ক্রীড়ানকের ভূমিকা পালন করেছেন বলে আমরা অনেকেই মনে করেন যে ডিপ স্টেট, এই ডিপ স্টেটের সঙ্গে শেখ হাসিনারও কয়েকজন মন্ত্রী ইনভলভ ছিল বলে নর্থ ইস্ট পত্রিকাটি দাবি করেছে। ইতিমধ্যে সেই বিষয়টি বাংলাদেশের পত্রপত্রিকাগুলোতেও খবর প্রকাশ করা হচ্ছে। তো এই ডিপ স্টেটের ভূমিকা কিভাবে দেখছেন আপনি? না, বাংলাদেশে ডিপ স্টেট বলতে যারা বিশেষ করে আওয়ামী লীগ সরকারকে উৎখাতের যে চেষ্টা যারাই করছিল, তারা দীর্ঘকাল ধরে চেষ্টাটা করেছে। এটা বাংলাদেশের নতুন ঘটনা, আজ তারা সফল হয়েছে, এটা ঘটনা। কিন্তু এখানে যে আওয়ামী লীগের প্রসঙ্গে যেটা বলি, যে আওয়ামী লীগের নেতা কয়েকজনের নাম বলে উল্লেখ করা হয়েছে, তারা সেই অর্থাৎ পশ্চিমা শক্তির সঙ্গে হাত মিলিয়ে সেই ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। এখন এটা আমারই একজন সতীর্থ ভারতীয় সাংবাদিক লিখেছে এবং সে বাংলাদেশ সম্পর্কে খোঁজখবর রাখে। ফলে আমি তার খবরকে খণ্ডন করার জন্য কিছু বলছি না, কিন্তু বাংলাতে সবসময় কোনো সাম্রাজ্যের পতন ঘটেছে মির্জাফরের কারণে, সেটা যে আমলেই হয়ে থাকে। মির্জাফররা সবসময় শক্তিশালী থাকে। মির্জাফর, তাই জন্য মির্জাফর শব্দটা রয়েছে, খুব পরিচিত, এবং সেটা বাংলার রাজনীতিতে মির্জাফর তো খুবই বেশি পরিচিত। ফলে তারা থাকবে, কিন্তু তারা যে সুযোগটা করে দিয়ে হয়তো সাহায্য করে থাকতে পারে, কিন্তু মূল আসল যারা ষড়যন্ত্রকারী, যারা বাংলাদেশকে অ্যাকচুয়ালি, তারা কোনো সরকার পতনটা মূল উদ্দেশ্য নয়। আমার যেটা মনে হয়েছে, ওটা বাংলাদেশকে আর্থিকভাবে ডিস্টেবিলাইজ করাটা উদ্দেশ্য, যাতে তাদের স্বার্থ রক্ষিত হয়। সেই কারণে আমার মনে হয় যে ওটা তো তদন্ত সাপেক্ষ বিষয়। আমার মনে হয় এই ব্যাপারে তো কোনো মন্তব্য করা সঠিক হবে না। যে সমস্ত অনেকের সম্পর্কে আওয়ামী লীগের অনেক নেতা, ভারতীয় অনেক সাংবাদিকও সন্দেহ প্রকাশ করেন কিছু কিছু লোকের নাম করে, যে সবাইকে এক ব্র্যাকেটে জুড়িয়ে দেওয়া হয়েছে, যে সেটা আমার কাছে এরকম কোনো তথ্য নেই। আমি
মানে তার প্রমাণ কি সেটা আমি জানি না। আমার মনে হয় ভবিষ্যতে কোনো একদিন কোনো নিরপেক্ষ সরকার যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, তাদের এটা তদন্ত করে দেখা উচিত যে কিভাবে একটা নির্বাচিত সরকার, সেই নির্বাচন নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু নির্বাচিত সরকার তাকে উৎখাত করার জন্য কারা কিভাবে করলেন, তার একটা তদন্ত হওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি। শেষ প্রশ্ন করবো দাদা, আপনি ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন, সেটি হচ্ছে যে গত কয়েকদিন ধরে বিভিন্ন পেজে, ফেসবুক পেজে খবর রটানো হচ্ছে শেখ হাসিনা ভারত থেকে ফিরবেন, আবার আওয়ামী লীগের কার্যক্রম শুরু হবে, এবং শুধু তাই নয়, ভারতীয় বেশ কয়েকজন সাংবাদিককেও বিভিন্ন রকমভাবে, বিভিন্ন সাংবাদিককে দিয়েও বাংলাদেশের এই অস্থির পরিস্থিতি তৈরি করার পেছনে এক ধরনের একটা গুজব, প্রপাগান্ডা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। আসলে এইটা আপনি কিভাবে দেখছেন, এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন? না, প্রথম কথা আমি যেটা জানি ব্যক্তিগতভাবে বলতে পারি যে আমার সঙ্গে তো আওয়ামী লীগ নেতা এবং তাদের অনেকেরই সঙ্গেই ভালো সম্পর্ক, সুসম্পর্ক আগেও ছিল, এখনো আছে, একই সঙ্গে বিএনপির সঙ্গেও আছে। কিন্তু তাদের থেকে আমি যেটা শুনেছিলাম যে সেটা হচ্ছে যে এই গোপালগঞ্জের যখন ঘটনাটি ঘটে, সেই ঘটনার পর শেখ হাসিনা অত্যন্ত আবেগপ্লুত হয়ে গিয়েছিলেন এবং তিনি সেই সময়টা তিনি চেয়েছিলেন, এমনকি তিনি ভারত সরকারকেও জানিয়েছিলেন যে তিনি এবার ফিরতে চান এবং ফিরবেন, কারণ তার পক্ষে এটা সহ্য করা সম্ভব হচ্ছে না। ভারতীয় এজেন্সির পক্ষ থেকে কোনো মতামত দেওয়া হয়নি। পরবর্তীকালে শুনেছি শেখ হাসিনা পরিবারের লোকেরা তারা বুঝিয়েছেন যে আপনাকে বাংলাদেশে ভবিষ্যতে প্রয়োজন আছে, কিন্তু এখন যদি আপনি চলে যান সেখানে আপনি অক্ষত অবস্থায় থাকবেন না, আপনার প্রাণ সংশয় আছে। সে কারণে পরবর্তীকালে বোঝানোর পর সেই প্ল্যানটা আমার মনে হয় তিনি তার প্রথম যে পরিকল্পনাটা, আমি নিজেও বলেছি অনেক জায়গায়, তিনি ফিরতে চাইছেন এবং আগস্ট মাসেই ফিরবেন, এমনও তিনি তখন সেই অবস্থায় সেই রকম ধরনের তার মনোভাবনা ছিল। আর বাকি দ্বিতীয় প্রশ্নের পার্ট যে মানে বাংলাদেশ তো এমনিতেই অস্থির হয়ে আছে, নতুন অস্থিরতা কে বা কারা তৈরি করবে? বাংলাদেশ যা অস্থিরতা হয়েছে এর জন্য বাংলাদেশিরাই দায়ী। তারা নিজেদের দেশকে নিজেরা অস্থির করছে। খামোকা ভারতীয় সাংবাদিকদের দোষ দিয়ে লাভ, তারাই যথেষ্ট নিজেদের দেশকে নিজেরাই অস্থির করা। শেষ প্রশ্ন, ভারত বাংলাদেশের সম্পর্ক কোন দিকে যাচ্ছে এই পরিপ্রেক্ষিতে আপনার অবজারভেশন? এই মুহূর্তে ভারত সরকার যেটা মনে করে যে একটা দ্রুত নির্বাচন হওয়া দরকার এবং একটি নির্বাচিত সকলের অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের মানুষ যাকেই পছন্দ করবে তাকে তারা জয়ী করুন। তাই সেই নির্বাচিত সরকারের সঙ্গে ভারত পুনরায় স্বাভাবিক সম্পর্ক রাখবে। বর্তমানে যে সরকার, তার সঙ্গে একটা কাজ চালানোর সম্পর্ক রাখতেই হবে, প্রতিবেশী নিকটতম। নির্বাচিত সরকারের সঙ্গে কোনো মৌলিক দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কোনো আলোচনা হওয়া সম্ভব নয়। অনেক ধন্যবাদ, এত সময় ধরে আমাদের দর্শকদের সামনে মূল্যবান বিশ্লেষণ করলেন আমাদের শ্রদ্ধেয় সাংবাদিক দাদা গৌতম লাহিড়ী। আমরা যদি গৌতম দার এই সামগ্রিক মূল্যায়ন থেকে যদি কিছুটা অংশ একেবারে শেষ উপসংহারে টানি, তবে বলবো যে বাংলাদেশে চলমান এই রাজনৈতিক পরিস্থিতির জন্য বাংলাদেশের অভ্যন্তরের ব্যবস্থাপনাই মূলত দায়ী। ভারত বাংলাদেশের সম্পর্ক এখন একটি প্রশ্নচিহ্নের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। শেখ হাসিনার ফিরে যাওয়ার বিষয়টিও এখনো পরিষ্কার নয়, এবং সবচেয়ে দামি কথা যে ডিপ স্টেটের ভূমিকা দীর্ঘদিন ধরেই ছিল। ডিপ স্টেট তাদের যে কৌশলে আমাদের এই উপমহাদেশে কাজ করে থাকে, সেই উপমহাদেশের কাজটি কিন্তু সেই কৌশলে তারা অতীতেও করেছেন, আগামীতেও করবেন। তো প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন, আমার বিশ্বাস সবাই এই আলোচনা বা বিশ্লেষণটি গভীর মনোযোগ দিয়ে দেখেছেন, এবং আপনারা এই বিশ্লেষণের কোন অংশের সঙ্গে সহমত কিংবা ভিন্নমত সেটি লিখে জানাতে ভুলবেন না, এবং একই সঙ্গে এই ভিডিওটি ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তো তাহলে আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাই নিরাপদে থাকুন। নমস্কার।